ভিডিও। গল্পটি একটা বৃদ্ধ মায়ের, যে তার ছোট্ট একটি ভুলের জন্য শেষ বয়সে কোর্টের বারান্দায় বারান্দায় ঘোরে। ছোট্ট একটি ভুলকে কেন্দ্র করে মুভিটি যত এগোতে থাকবে আপনারা তত কৌতূহল হয়ে পড়বেন। তবে আমি কথা দিতে পারি, মুভির শেষটা আপনাকে আবেগী করে তুলবে। তো চলুন কথা না বলে শুরু করা যাক সৌদি ভেল্লাকা মুভির এক্সপ্লেনেশন। শুরুতে একটা পুলিশ স্টেশন দেখি। একজন পুলিশ ইন্সপেক্টর হাতে একটা ডায়েরি নিয়ে পুলিশ অফিসারের কাছে আসে এবং সৌদি এলাকার একটা কেসের ব্যাপারে কথা বলে। এরপরে ইন্সপেক্টর একটা বাইক নিয়ে বেরিয়ে পড়ে। এই ইন্সপেক্টরের নাম কুরিয়ান। একটু পর আমরা কোচের সৌদি এলাকা দেখি। একজন মহিলা মাছ কাটছেন। মহিলাটির নাম কালা। কালা তার মেয়েকে বলে, প্রেসার কুকারে সিটি বাজলে চুলা বন্ধ করে দিস। ঘরের ভেতর থেকে মেয়ে বলে, আমার সমস্যা হচ্ছে, আমি এখান থেকে উঠতে পারবো না। আসলে কালার মেয়ে গর্ভবতী। কালা ঘরে ঢুকলে মেয়ে বলে, মাছ ভালো তরকারি রান্না কইরো। এটা শুনে কালা বলে, এইসব আদেশ আমাকে করবি না। ভালো তরকারি খেতে ইচ্ছে করলে তোর বুড়ি শাশুড়িকে রেঁধে দিতে বলিস। কালার মেয়ের নাম অনুশ্রী। তখন কুরিয়ান কালাদের বাড়িতে আসে এবং কালাদের ডাকতে থাকে। ঘর থেকে অনুশ্রী বের হয়ে আসে এবং বলে, কি হয়েছে? কুরিয়ান বলে, শশীধারানকে, তাকে এক্ষুনি ডাক দেন। অনুশ্রী বলে, শশীধারান আমার বাবা, উনি 8 বছর আগে মারা গিয়েছেন। কুরিয়ান বলে, তাহলে আবিলাসকে, তাকে ডাক দিন। অনুশ্রী বলে, আবিলাস আমার ভাই, তবে সে তো বেঙ্গালুরু থাকে। তখনই কালা ঘর থেকে বেরিয়ে আসে। কুরিয়ান বলে, আবিলাসকে বলবেন শুক্রবার কোর্টে হাজির থাকতে, তা না হলে আবিলাসের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হবে। এই বলে কুরিয়ান চলে যায়। মুভি চলে যায় বেঙ্গালোরে। আবিলাস তখনও ঘুমিয়েছিল। টেবিলের ওপরে থাকা আবিলাসের ফোনটি শুধু বেজেই চলেছে। আবিলাস বিরক্ত হয়ে ফোনটা তোলে। অনুশ্রী আবিলাসকে সবকিছু খুলে বলে। আবিলাস বলে, আমাকে কোর্টে কেন যেতে হবে? আমি তো এমন কিছুই করিনি। অনুশ্রী আবিলাসের ছোটবেলার একটা ঘটনার কথা বলে। আবিলাস খুবই চিন্তায় পড়ে যায়। একটু পরে আবিলাস তার অফিসে ফোন করে বলে, স্যার আমার 2 দিনের ছুটি লাগবে। বস ছুটি দিতে চায় না, কিন্তু আবিলাসকে তো বাড়িতে যেতেই হবে। এই জন্য আবিলাস ছুটি দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে। বস বিরক্ত হয়ে আবিলাসকে চাকরি থেকে বের করে দেয়। রাতের বেলা আবিলাস বাইকে করে রওনা দিয়েছে। আবিলাস ফোনে কুরিয়ানের সাথে কথা বলে। কুরিয়ান বলে, তোমার বয়স 24 আর এই বৃদ্ধ মহিলার বয়স 85। তুমি কোর্টের সামনে যে জবানবন্দি দিয়েছিলে এর সত্যতা তোমাকে প্রমাণ করতেই হবে। আবিলাস বলে, স্যার আমি ওই মহিলার সাথে কিছুই করিনি, আমাকে দয়া করে বাঁচান স্যার। কুরিয়ান বলে, বাঁচতে চাইলে শুক্রবার 11টায় কোর্টে আসবে। এই বলে কুরিয়ান ফোনটা কেটে দেয়। একটু পরে আবিলাস বাসে ওঠে। অনুশ্রী হোয়াটসঅ্যাপে ভাইয়ের খবর নিতে থাকে। মুভি ফ্ল্যাশব্যাকে যায়। সময়টা ছিল 1 অক্টোবর 2005। এই যে ছোট ছেলেটিকে দেখছেন, এটাই আবিলাস। আবিলাস তার নড়তে থাকা দাঁতটি তোলার চেষ্টা করছে। এদিকে অনুশ্রী স্কুল থেকে ফিরেই তার মায়ের কাছে ভাত চাইছে। তখনই আবিলাস আসে এবং বলে, মা আমার দাঁতটা তুলে দাও। তার মা বলে, তুই 2 দিন থেকে প্রাইভেট যাস না, যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে। কিছুক্ষণ পর এক মধ্যবয়স্ক লোক তার বাড়ির ছাদটা পরিষ্কার করছে। এই লোকটির নাম হচ্ছে রাধাকৃষ্ণা। তখনই পাশের বাড়ির আয়েশা বের হয়ে বলে, তুমি এসব কি করছো? তোমার ছাদের ময়লা আমার বাড়ির সামনে কেন ফেলছো? রাধাকৃষ্ণা বলে, আমি দুঃখিত, আমি ভুল করে ফেলেছি। আয়েশা বলে, না তুমি ইচ্ছে করে ফেলেছো। রাধাকৃষ্ণা বলে, জেনে শুনে আমি কিছুই করিনি। এই নিয়ে তারা ঝগড়া শুরু করে দেয়। তখন আয়েশার বৌমা এসে আয়েশাকে ঘরে নিয়ে যায়। আয়েশা বলে, তুমি এক্ষুনি আমার ছেলেকে আসতে বলো। বৌমা বলে, আপনার ছেলে এসে এখন কি করবে? তাছাড়া উনি এখন অটো চালাচ্ছেন। বৌমার নাম নাজি। আয়েশা বলে, এক্ষুনি কেরোসিন নিয়ে এসো। নাজি বলে, ঘরে কোনো কেরোসিন নেই। আয়েশা বলে, তুমি যে একটু আগে দোকান থেকে এলে কেরোসিন না নিয়ে চলে এসেছো কেন? নাজি বলে, মা দোকানে আমি চাল কিনতে গেছিলাম। আয়েশা বলে, ঠিক আছে তুমি তাহলে ঘরে থাকো, আমি কেরোসিন নিয়ে আসি। আয়েশা বৌমার কোনো কথা না শুনেই ঘর থেকে ব্যাগ হাতে বেরিয়ে পড়ে। তখন আবিলাস ও তার বন্ধুরা প্রাইভেট পড়ার জন্য সাইকেল নিয়ে আসতে থাকে। রাধাকৃষ্ণ বলে, তোরা সাইকেলগুলো ঠিকভাবে রাখিস। আসলে আবিলাসরা রাধাকৃষ্ণের ছাদে প্রাইভেট পড়ে। এদিকে আয়েশা কেরোসিন নিতে দোকানে আসে এবং কেরোসিন নিয়ে আবারও বাড়ির পথে হাঁটা দেয়। রাধাকৃষ্ণের বাড়িতে এক ঘটক আসে। রাধাকৃষ্ণ বলে, আমার মেয়ের জন্য ভালো কোনো ছেলে সন্ধান পেয়েছো? ঘটক বলে, সন্ধান তো নিয়ে এসেছি। একটা বাচ্চা মেয়ে কানা হাত দিয়ে বইয়ের দিকে তাকিয়ে আছে। পাশে আবিলাস ও তার বন্ধুরা ক্রিকেট খেলছে। এদিকে ঘটক কিছু ছবি দেখায়। এদিকে রাধাকৃষ্ণ বলে, আমার মেয়ের না হয় একটা বিয়ে হয়েছিল, তাই বলে তুই এই অচল মালগুলোকে নিয়ে আসবি? আবিলাস একটা বল মারে। বলটা সোজা গিয়ে আয়েশার গায়ে লাগে। এটা দেখে সকলে খুবই ভয় পেতে থাকে। তখন আয়েশা ছাদে চলে আসে এবং বলে, আমায় বলকে মেরেছিস? বাচ্চারা সকলে খুবই ঘাবড়ে যায়। আয়েশা বলে, সত্যি করে বল। একটা ছেলে আবিলাসকে দেখিয়ে দেয়। আয়েশা বলে, তুই আমাকে বল কেন মেরেছিস? আবিলাস বলে, আমি কিছুই করিনি। আয়েশা আবিলাসকে মারার জন্য হাতে লাঠি
লাঠি নেয়। আবিলাস তবুও স্বীকার করে না। আয়েশা রেগে গিয়ে আবিলাসকে একটা চড় মারে। চড়টাতে এতটাই জোর ছিল আবিলাসের দাঁতটা উঠে যায়। এতে করে আবিলাসের মুখ থেকে রক্ত পড়তে থাকে। রক্ত পড়া কোনোভাবে বন্ধ হচ্ছে না। এটা দেখে আয়েশা খুবই ঘাবড়ে যায় এবং সাথে সাথে ছাদ থেকে নেমে পড়ে। আবিলাসের চিৎকার শুনে রাধাকৃষ্ণ ও ঘটক ছাদে আসে। রাতের বেলা আবিলাসের পরিবার হাসপাতালে আসে। কালা যেন বিশ্বাসই করতে পারছে না তার ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাধাকৃষ্ণ আবিলাসের বাবাকে বলে বাচ্চাটার অনেক রক্ত বের হয়েছিল, তাই তাকে এখানে নিয়ে এসেছি। ডাক্তার আবিলাসের চিকিৎসা করছে। একটু পর ডাক্তার বলে আপনার ছেলের সাথে যা হয়েছে এটার জন্য পুলিশ কমপ্লেন করুন। রাধাকৃষ্ণ আবিলাসের বাবাকে বলে আমি সবকিছুই নিজ চোখে দেখেছি। আপনার ছেলের উপর ইচ্ছাকৃতভাবে আক্রমণ করা হয়েছে, তাই একটা পুলিশ কেস করুন। আবিলাসের বাবা এটা করতে মোটেও রাজি হয় না। রাধাকৃষ্ণ বলে কাল যদি ওই বৃদ্ধ মহিলা হাসপাতালে ভর্তি হয় আর তোমাদের নামে মিথ্যা কেস করে তখন তো তোমরাই ফেসে যাবে। তাই বলছি তোমাদের ভালোর জন্য হলেও কেসটা করো। এ বলে রাধাকৃষ্ণ চলে যায়। কালা বলে আমরা আবার ফেসে যাব না তো। এদিকে আয়েশার ছেলে বাড়িতে এসেছে। তার ছেলের নাম সাথার। নাজি তার শাশুড়ির নামে অভিযোগ করতে থাকে। তখনই বাইরে থেকে পুলিশ ডাক দেয়। সাথার ঘর থেকে বের হয়। সে পুলিশকে দেখে খুবই ঘাবড়ে যায়। পুলিশ বলে আয়েশা নামের কে আছেন তাকে এক্ষুনি ডেকে নিয়ে আসুন। সাথার বলে স্যার মা তো ঘরে ঘুমোচ্ছেন। কেন কি হয়েছে? একজন মহিলা পুলিশ আয়েশাকে ঘর থেকে বের করে নিয়ে আসে। নাজি বারবার করে বলছে আমার শাশুড়ি কিছুই করেনি, উনি খুবই অসুস্থ। পুলিশ নাজির কোনো কথার গুরুত্ব দেয় না। সাথার বারবার করে বলছে আমার মায়ের কি দোষ, আপনারা কেন তাকে নিয়ে যাচ্ছেন? এই শুনে একজন বলে আপনার মা একটা বাচ্চাকে মেরেছিল, বাচ্চাটা এখনো হাসপাতালে ভর্তি আছে, তাই আপনার মাকে নিয়ে যাওয়া হচ্ছে। সাথার বলে স্যার আমার মা ইচ্ছাকৃতভাবে কিছুই করেনি। পুলিশ বলে এইসব বলে লাভ নেই, আমরা আপনার মাকে নিয়ে যাচ্ছি, আপনারা পুলিশ স্টেশনে আসুন। সাথার তাড়াতাড়ি করে ঘর থেকে একটা শার্ট নিয়ে বেরিয়ে পড়ে। সাথার সোজা বৃদ্ধদের বাড়িতে আসে এবং বৃদ্ধকে সবকিছু খুলে বলে। এই বৃদ্ধ হচ্ছে একটা পার্টির ছোটখাটো নেতা। বৃদ্ধ সাথারকে নিয়ে বেরিয়ে পড়ে এবং সোজা পুলিশ স্টেশনে চলে আসে। সাব ইন্সপেক্টর বলে মার্ডারের মামলা হয়নি, তবে সেকশন 326। সাথার বলে স্যার আমার মা শুধু বাচ্চাটিকে বোঝাচ্ছিল। বৃদ্ধ বলে স্যার দয়া করে ধারা 326 দেবেন না। বৃদ্ধ ইন্সপেক্টরকে বলে স্যার এটা তো জটিল কোনো কেস নয়। ইন্সপেক্টর বলে 9 বছরের বাচ্চার উপর হামলা হয়েছে, বাচ্চাটা এখন হাসপাতালে আছে, বাচ্চাটার বাবা এসে কমপ্লেন করেছে, আমাদের এখন তদন্ত করতে হবে। বৃদ্ধ সোজা সাব ইন্সপেক্টরের কাছে আসে। সাব ইন্সপেক্টর বলে রাধাকৃষ্ণের সাথে আপনাদের কি কোনো ঝামেলা আছে? সাথার বলে স্যার বাড়ির সীমানা নিয়ে মাঝে মধ্যে ঝগড়া হয়। সাব ইন্সপেক্টর বলে এই জন্য আপনার প্রতিবেশী আপনাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। তোমরা এক্ষুনি কোনো উকিলকে নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে যাও, জামিনদার হলে আয়েশাকে ছেড়ে দিতে পারে। কালকে আবার কোর্ট বন্ধ আছে, তাই যা করার আজকেই করো। ব্রিটো ফোন করে উকিলের খোঁজ করতে থাকে। একটু পরে তারা এক উকিলের বাড়িতে চলে আসে। ব্রিটো উকিলকে ডাকতে থাকে। ডাক শুনে উকিল ঘর থেকে বের হয়। ব্রিটো বলে স্যার একজনকে জামানত করাতে হবে, আপনি কি একটু কোর্টে আসতে পারবেন? উকিল বলে আমি এত রাতে কিছুই করতে পারবো না। এই বলে উকিল চলে যাচ্ছিল। সাদা চিৎকার করে বলে স্যার এমনটা করবেন না, আমার মাকে জেল যাওয়া থেকে বাঁচান। কিছুক্ষণ পরে তারা একটা অটো নিয়ে বেরিয়ে পড়ে। উকিল তখনও ঘুমিয়েছিল। ব্রিটো বাইক নিয়ে অটোর সাথে যাচ্ছিল। তারা সোজা ম্যাজিস্ট্রেটের বাড়িতে চলে আসে। থানা থেকে আয়েশাকে নিয়ে পুলিশও এসেছে। ঘর থেকে একজন মহিলা বের হয়। পুলিশ ম্যাজিস্ট্রেটের কথা জিজ্ঞাসা করলে মহিলাটি জানায় ম্যাজিস্ট্রেট এখনো বাড়ি ফেরেনি। এরপর তারা সোজা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে চলে আসে। ম্যাজিস্ট্রেট এখনো কাজে ব্যস্ত ছিল। পুলিশ বলে স্যার খুব জরুরি ব্যাপার, এই বৃদ্ধ মহিলা জামানত করাতে হবে। আমরা আপনার বাড়িতেও গেছিলাম। সকলে ভিতরে চলে আসে। ম্যাজিস্ট্রেট বলে এত রাতে কি যে করো, তোমাদের সাথে কি কিছু নিয়ে এসেছো? পুলিশ ম্যাজিস্ট্রেটের হাতে এফআইআর তুলে দেয়। ম্যাজিস্ট্রেট পুরো এফআইআর খুব মনোযোগ সহকারে পড়ে এবং বলে এইসব কি সত্যি নাকি তোমরা বানিয়ে লিখেছো? আয়েশা আপনি বলুন এইসব কি সত্যি? আয়েশা কোনো কথা বলে না। ম্যাজিস্ট্রেট বলে আপনার কি কোনো সমস্যা? সাথার বলে স্যার আমার মায়ের ডায়াবেটিক্স আর হাইপার টেনশন আছে। ম্যাজিস্ট্রেট বলে তোমরা কি কোনো উকিল নিয়ে এসেছো? সবাই আশেপাশে তাকিয়ে দেখে উকিল কোথাও নেই। উকিল এখনো অটোর ভেতর ঘুমিয়ে আছে। ব্রিটো উকিলকে ডেকে নিয়ে আসে। ম্যাজিস্ট্রেট বলে জামানত কে দেবে? সাথার আর ব্রিটো বলে আমরা দেব। ম্যাজিস্ট্রেট বলে ব্রিটো আপনাদের ট্যাক্স রসিদ লাগবে আর আইডি কার্ডের ফটোকপি লাগবে, তাড়াতাড়ি সেগুলো দাও। কাগজপত্র দেওয়া হলে ম্যাজিস্ট্রেট সবকিছু ঠিক করে দেয় আর আয়েশার জামানতও হয়ে যায়। সাথার তার মাকে নিয়ে বাড়ি ফিরছে। এদিকে ব্রিটো তার বাইকে করে উকিলকে পৌঁছে দিচ্ছে। সাথার মাকে নিয়ে বাড়িতে আসে। নাজি তার শাশুড়িকে ভালো মন্দ জিজ্ঞাসা করতে থাকে, তবে আয়েশা আর কিছুই বলে না। সাথার অটো ভাড়া দিতে টাকা খুঁজতে থাকে। নাজি এসে তার কাছে থাকা টাকাগুলো দেয়। সাথার অটোওয়ালাকে টাকা দিতে গেলে অটোওয়ালা টাকা না নিয়ে চলে যায়। তখনই ব্রিটো সেখানে আসে।
আসে। সাথার বলে, আপনার তো অনেক টাকা খরচ হয়ে গেল। ব্রিটো বলে, এটা কোনো ব্যাপার না, তবে আপাতত তোমার মায়ের জামানত হয়েছে, খুব তাড়াতাড়ি এই কেস থেকে তাকে বের করতে হবে। এই বলে ব্রিটো চলে যায়। আয়েশা চুপচাপ বিছানায় শুয়ে আছে, তার চোখে কোনো ঘুম নেই, তার শুধু আবিলাসের কথাই মনে পড়ছে। পরের দিন সকালবেলা আয়েশা পাউরুটি হাতে হাসপাতালে আসে। আজ আবিলাসকে দেখতে তার মামাও এসেছে। তখনই আয়েশা কেবিনের ভেতর আসে। এটি দেখে আবিলাসের পরিবার খুবই রেগে যায় এবং বলে, এখানে কোনো নাটক চলবে না, আপনি এক্ষুনি চলে যান। আয়েশা বলে, আমার ভুল হয়েছে, আমি শুধু বাচ্চাটাকে দেখে চলে যাব। সকলের শকুনের মতো এই বৃদ্ধ মানুষটির উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে বেরিয়ে যেতে বলে। আয়েশা তার কৃতকর্মের জন্য শুধু ক্ষমা চাইছে, কিন্তু কেউ কোনো কথাই শোনে না। তখনই সাথারও ব্রিটো চলে আসে। সাথার মায়ের সাথে এমন দুর্ব্যবহার সহ্য করতে পারেনি। সে সোজা এসে আবিলাসের মামার কাছে ক্ষমা চায়। ব্রিটো সেখানে এসে মাপ চাইতে থাকে। তবে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায়, ব্রিটো আর মামার মধ্যে মারামারি শুরু হয়ে যায়। সেখানে একটা অপ্রীতিকর অবস্থা তৈরি হয়। একটু সাথার তার মাকে নিয়ে বাড়িতে আসে এবং বলে, মা তুমি এমনটা কেন করছো? সারা রাত আমি দু চোখের পাতা এক করিনি, আজ সকাল সকাল তুমি কেন সেখানে গেলে? সবকিছুর একটা সীমা আছে, তোমার যদি কিছু হয়ে যেত। এই বলে সাথার রাগ করে অটো নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে পুলিশ আবিলাসের জবানবন্দি নেয়। একটু পুলিশের একটা টিম রাধাকৃষ্ণের ছাদে আসে। রাধাকৃষ্ণ বলে, সবকিছু আমার চোখের সামনে হয়েছে, সেদিন আমি ছিলাম বলে বাচ্চাটা এখনো বেঁচে আছে, অথচ আয়েশা সেদিন শুধু একটা চড়ি মেরেছিল। রাতের বেলা নাজি বলে, আজ পুলিশ এসেছিল, আমাদের এই কেস থেকে দূরে থাকা উচিত, আমরা সামলাতে পারবো না। সাথার বলে, মাকে কিছু খেয়েছে? নাজি বলে, আমি জানি না, উনি তো আমার সাথে কথাই বলে না। একটু সাথার তার মাকে বলে, মা কিছু তো খেয়ে নাও। আয়েশা বলে, খেতে ইচ্ছে করছে না। সাথার বলে, তুমি ভয় কেন পাচ্ছ? পুলিশ আর তোমাকে নিয়ে যাবে না, আমার কথা থেকে তুমি দুঃখ পেয়েছো? আয়েশা বলে, তুমি শুয়ে পড়ো। মুভি বর্তমানে আসে। আবিলাস এতক্ষণ এসবই দেখছিল। সে বাস থেকে নেমে বাইকে করে আসতে থাকে। এরপর সে ব্রিটোর সাথে দেখা করে। ব্রিটো বলে, এই ঘটনায় আয়েশার কম করে 5 বছর জেল হবে, তবে প্রতিদিন আদালতের বারান্দায় বারান্দায় ঘোরা জেলের থেকেও কষ্টের, তা আবার এই শেষ বয়সে। আবিলাস বলে, এখানে কি কোনো সেটেলমেন্ট করা যাবে? যত টাকা লাগে আমি দেব। ব্রিটো বলে, চলতি কেসে কিভাবে সেটেলমেন্ট করবে? আবিলাস বলে, আমি এর আগে কখনো কোর্টে যাইনি, আর এইসব চক্কর আমি পড়তেও চাই না। ব্রিটো বলে, কোর্টে যাওয়া ছাড়া তোমার হাতে কোনো অপশন নেই। মুভি আবারও ফ্ল্যাশব্যাকে যায়। সময়টা ছিল জানুয়ারি 2009। ব্রিটো বলে, তোমার মায়ের জামানত বাতিল হয়েছে, এটা আমি কোর্ট থেকে জানতে পেরেছি। তোমার মা 2 বার কোর্টে হাজিরা দেয়নি, তাই জামানত বাতিল করা হয়েছে। আমাদের আবারও চেষ্টা করতে হবে। এখন জামানতের জন্য দুজনকে তৈরি করতে হবে। পরবর্তীতে নাজি বলে, আমার ভাইয়ের একটা কেস লড়তে আমার বাবার অবস্থা খারাপ হয়ে গেছে। যতদিন আমি বেঁচে আছি তোমাকে এই কেস লড়তে দেব না। জীবনে তুমি কোন জিনিসটা অর্জন করেছো? না নিজের বাড়ি, না নিজের গাড়ি, আর তুমি চাইছো কেস লড়বে? আমার আর এসব ভালো লাগছে না। আয়েশা পাশের ঘর থেকে সবকিছুই শুনছিল। নাজির কথা সহ্য করতে না পেরে সাতার ঘর থেকে বাইরে আসে। নাজি এখানে এসেও জ্বালাতন শুরু করে। সাতার বলে, তোমার সমস্যাটা কার সাথে? আমার নাকি আমার মায়ের সাথে? পরের দিন সকালবেলা সাতার তার মাকে অটোতে করে কোথাও একটা নিয়ে যাচ্ছে। আয়েশা বলে, তুই কি আমাকে কোনো এক জায়গায় ছেড়ে আসবি? এটা শুনে সাতার অটো থামায়। আয়েশা অটো থেকে ব্যাগ নামিয়ে বলে, আমি নিজেই আমার সমস্যাটা সমাধান করব। তুমি মানুষকে মন থেকে ভালোবাসো, এটাই তুমি করতে থেকো। এটা বলে আয়েশা হাঁটা ধরে। সাতার তার মাকে আটকাতে চাইছে, কিন্তু কোনো এক অজানা কারণে তার মাকে সে আটকাতে পারছে না। আয়েশা সোজা তার ভাইয়ের বাড়িতে আসে এবং বলে, ভাই তোর এখানে আমার থাকার ব্যবস্থা করে দিবি? আয়েশার ভাই বলে, এই বাড়ি তো আমার ছেলেদের, তাই তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। আয়েশা বুঝতে পারে এই বাড়িতে তার জায়গা হবে না। রাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আয়েশা একটা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়। তখন সে দেখে বাইরে সাতার ছাতা হাতে দাঁড়িয়ে আছে। সাতার বলে, মা তুমি আমার সাথে বাড়ি চলো। আয়েশা বলে, আমি এখানে ভালো আছি। সাতার বলে, মা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আয়েশা বলে, তুমি বাড়িতে ফিরে যাও, নাজি তোমার জন্য অপেক্ষা করছে। এই বলে আয়েশা দরজা লাগিয়ে দেয়। সাতার অটো চালাচ্ছে আর কেঁদেই যাচ্ছে। তার বুকটা পুরো শূন্য হয়ে গেছে। সে এখন কি করবে? মাকে ছাড়া সে থাকতে পারবে না। মাকে বাড়িতে নিয়ে গেলে বউয়ের সাথে ঝগড়া লাগবে। সাতার জানে না এখন সে কোথায়, তবে সে এটা জানে সে তার মাকে অনেক ভালোবাসে। পরের দিন আয়েশা সে উকিলের বাড়িতে আসে। এখানে এসে জানতে পারে উকিল মারা গেছে। আয়েশা যখন বাড়ি থেকে বের হচ্ছিল তখন আরেকজন অপর পাশ থেকে আসছিল। এই লোকটা ছিল উকিলের অ্যাসিস্ট্যান্ট, এখন নিজে উকিল হয়েছে। এদিকে নাজি পুলিশ স্টেশনে এসেছে। গতরাতে সাতার বাড়ি ফেরেনি, তাই পুলিশে মিসিং কমপ্লেন করতে এসেছে। আয়েশা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন সেই উকিলের অ্যাসিস্ট্যান্ট গোকুল আসে এবং বলে, আমি আপনার কেসটা লড়বো, আপনি আমার বাইকে উঠুন। এরপর তারা একটা হোটেলে আসে। গোকুল বলে, আপনার
জামানতের জন্য 2 জন লাগবে, এটা আমি ব্যবস্থা করব। গুগল ফোন করে 2 জন জামিনদার ঠিক করে। গুগল হিসেব নিকেশ করে বলে জামানতের জন্য 5,000 এবং আমার ফি সহ সবকিছু মিলিয়ে 13,500 টাকা দিতে হবে। আয়েশা বলে আমার কাছে তো কোনো টাকাই নেই। এটা শুনে গুগল বলে এখন এইসব বললে তো হবে না, আমি তো জামিনদারদের ঠিক করেছি, তারা কোর্টে আসলে টাকা দিতে হবে, আপনি যেভাবে হোক টাকার ব্যবস্থা করুন। একটু পরে তারা জুয়েলারির দোকানে আসে। মাত্র 12,500 টাকার বিনিময়ে আয়েশা তার বালাগুলো বিক্রি করে দেয়। পরের দিন আয়েশা কোর্টে আসে। ভেতরে তখন অন্যজনের কেস চলছিল। একটু পরে আয়েশার কেসটা কোর্টে তোলা হয়। জামিনদারের জন্য 2 জনে এসেছে। ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করে তোমরা যা জামিনদার হতে এসেছো তার নামটা কি? একজন বলে ওনার নাম রাধামণি। এটা শুনে ম্যাজিস্ট্রেট বুঝে যায় এদের টাকার বিনিময়ে এখানে আনা হয়েছে। এরপরও ম্যাজিস্ট্রেট সকল কাগজপত্র দেখে পরবর্তী শুনানি তারিখ দেয়। আয়েশা বাড়ি ফেরে। এখন সে এক ধরনের নাড়ু বানায় আর এসব বিক্রি করে কোনোভাবে নিজেকে চালাচ্ছে। একদিন নাজি আয়েশার সাথে দেখা করতে আসে। আয়েশা বলে আমি জানি আমার ছেলে বাড়িতে ফিরে আসবে। নাজি শুধু কেঁদেই চলেছে। এরপর সে বাড়িতে ফিরে যায়। আয়েশার আবারও কোর্টে আসে। একজন ম্যাজিস্ট্রেটকে এফআইআরটা পড়ে শোনায়। আয়েশা কোর্টের এক কোণে দাঁড়িয়ে আছে। ম্যাজিস্ট্রেট বলে আপনার এই বয়সে এমনটা করা কি দরকার ছিল? আয়েশা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। আদালত আবারও পরবর্তী শুনানির তারিখ ঘোষণা করে। কিছুদিন পরে আবিলাসের বাবা মারা যায়। আয়েশা আবারও কোর্টে আসে। ম্যাজিস্ট্রেট বলে এই কেসের এত দেরি কেন হচ্ছে? 3 বছর তো হয়ে গেল। প্রতিপক্ষ উকিল বলে এই কেসের ফাইল হারিয়ে গেছিল, তাই তো এত দেরি হলো। ম্যাজিস্ট্রেট বলে এখন এই কেসের অনেক তদন্ত রিপোর্ট বাকি আছে, আগে রিপোর্টগুলো তৈরি করুন, পরবর্তী শুনানিতে এসব দেখা হবে। এইভাবে সময় চলে যায়। সালটা 2013। কোর্টে আরেকজনের কেস চলমান ছিল। এক পর্যায়ে কোর্টের ভেতরে মারামারি লেগে যায়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় আজকের সকল শুনানি বাতিল ঘোষণা করা হয়। এই জন্য আয়েশাকে বাড়িতে ফিরে যেতে হয়। এদিকে নাজি তার স্বামীর খোঁজে একটা হাসপাতালে এসেছে। এখানে একজনের লাশ শনাক্ত করতে নাজিকে ডাকা হয়েছে। নাজি লাশ দেখে এসে বলে এটা আমার স্বামীর লাশ না। জানুয়ারি 2015 আয়েশার কেসটা আবারও কোর্টে তোলা হয়। গুগল বলে আমার প্রতিপক্ষ উকিল ইচ্ছাকৃতভাবে এই কেসটাকে বড় করছে। 2013 সালে কোর্টে একটা বড় মারামারি হয়, যে কারণে তখনকার ম্যাজিস্ট্রেট মামলার পরবর্তী শুনানি ঘোষণা করে। পরবর্তীতে আরো 2বার কোর্টে কেস উঠলেও তেমন কিছু হয়নি। আজ প্রায় 1.5 বছর পর এই কেসের তারিখ পড়েছে। আপনার প্রতি আমার অনুরোধ, আমার ক্লায়েন্টের বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনা করে এই কেসটা শেষ করুন। আয়েশার শরীরটা হঠাৎই খারাপ হয়ে যায়। আয়েশা কোর্টের ভেতরে মাথা ঘুরে পড়ে যায়। সকালে ধরাধরি করে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। এদিকে নাজি আজও তার স্বামীকে খুঁজে বেরিয়েছে, কিন্তু সাঁতারের কোনো খোঁজ পুলিশও পায়নি। সাল 2018 ম্যাজিস্ট্রেট সামান্য কেসকে এতদিন ঝুলিয়ে রাখার জন্য সকলকে বকতে থাকে এবং বলে পরবর্তী শুনানিতে যারা যারা এই কেসের সাথে জড়িত সকলকে হাজির করবে। যেভাবে হোক এই কেসটা শেষ করতে হবে। মুভি বর্তমানে আসে। আবিলাস ও ব্রিটো যারা যারা এই কেসের সাথে জড়িত সকলকে খবর দিতে থাকে। আবিলাস নিজেকে অপরাধী ভাবতে থাকে। তুচ্ছ একটা ঘটনায় একজন বৃদ্ধ মানুষ 13টা বছর কষ্ট করেছে। এই সময় তার সন্তানদের সাথে থাকার কথা। তারা রাধাকৃষ্ণের সাথে দেখা করতে আসলে দেখে রাধাকৃষ্ণ কয়েক বছর যাবৎ শয্যাশায়ী। তার দ্বারা কোর্টে যাওয়া অসম্ভব। পরবর্তীতে কোর্টে কেস আবারও তোলা হয়। ওই সময় যারা যারা সাক্ষী দিয়েছিল তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করা হয়। সকলে আয়েশাকে বাঁচাতে মিথ্যা কথা বলে। সবাই বলে এতদিন আগের কথা, এটা আমাদের মনে নেই। তখনই আয়েশা সামনে এসে বলে আমি সেদিন তাকে সজ্ঞানে চড় মেরেছিলাম, এতে তার দাঁত উঠে গেছিল। 13টা বছর হয়ে গেছে, আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমার একটাই অনুরোধ, আমি শুধুমাত্র একবার ওই বাচ্চাটার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ চাই। ম্যাজিস্ট্রেট ঘোষণা করে যেহেতু আসামি নিজের দোষ স্বীকার করেছে তাই শাস্তি স্বরূপ 5,000 টাকা জরিমানা করা হলো। পেছন থেকে আয়েশা বলে এতগুলো টাকা দেওয়ার ক্ষমতা আমার নেই। এটা শুনে আবিলাস বলে এই টাকাটা আমি দিতে চাই। এরপর আবিলাস টাকাটা দিয়ে দেয়। আবিলাস আয়েশার মুখোমুখি বসে। আয়েশা বলে আমি তোমার সাথে দেখা করার অনেক চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। যে কথাটা এতদিন বলতে চেয়েছি সেটা আজ বলছে, আবার তুমি ক্ষমা করে দাও। আবিলাস শুধু মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। আবিলাস সুজাতার মাকে ফোন করে এবং সবকিছু খুলে বলে। আবিলাস এটাও বলে মা আমি কি এই বৃদ্ধ মানুষটাকে বাড়িতে নিয়ে আসতে পারি? আমার জন্য তার জীবনটা ওলটপালট হয়ে গেছে। এই শেষ বয়সে আমি তার সেবা করতে চাই। এটা শুনে কালা খুবই রেগে যায়। তখনই আবিলাস ভেতরে চিৎকারে আওয়াজ পায়। আবিলাস দেখে
আয়েশা অজ্ঞান হয়ে গেছে। সকলে মিলে আয়েশাকে গাড়িতে তোলে। আবিলাস গাড়ির পেছন পেছন ছোটে। আবিলাস খুবই ভয় পাচ্ছিল, এই মানুষটা যদি কিছু হয়ে যায় তাহলে সে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। মুভির একদম শেষে আয়েশাকে দেখি, সে এখন মোটামুটি সুস্থ। আয়েশা দেখভাল করছে কালা ও তার মেয়ে। বাইরে ব্রিটো বলে, আবিলাস তুই একদিন জানতে চেয়েছিলে জীবন মানে কি। আসলে জীবন মানে এটাই। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। পৃথিবীতে কত মানুষ আছে যারা অনেক বড় বড় অপরাধ করেও কোনোভাবে পার পেয়ে যাচ্ছে, অপরদিকে ছোট্ট একটা ভুলের জন্য অনেক মানুষকে সারা জীবনের মাসুল দিতে হয়। তবে অপরাধ করলে কেউ পার পাবে না, বিচার একদিন হবেই, হয় জমিনে না হয় আসমানে। আজ এ পর্যন্তই, দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়।